ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন? আপনি তো সবসময় ভালোর তলেই থাকেন। আমি রাকিব, রৌমারি কুড়িগ্রাম থেকে লিখছি। এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। এর আগে একটা অডিও ক্লিপ পাঠিয়েছিলাম, আপনি শুনিয়েছিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এই ঘটনাটা অনেক স্পেশাল, কারণ এটা একটি অ্যাম্বুলেন্স আর লাশ রিলেটেড ঘটনা। তাই আমি চাই এই ঘটনাটা আপনার নিজের মুখে আপনি শোনান। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পারবো। বেশি কথা না বলে ঘটনায় চলে যাই। আমি রাকিব, পড়াশোনার জন্য বিভাগীয় শহর রংপুরের একটা মেসে থাকি। সিঙ্গেল রুম, সবসময় একাই থাকতে হয়। বিকেলে মেসের বন্ধুদের সাথে মাঝে মাঝে ঘুরতে বের হই। এমনি একদিন দুপুরে ভূত.কম শুনতে শুনতে পড়ছিলাম। হঠাৎ মনে হলো ভূত.কমে রংপুর বিভাগের ঘটনা নেই বললেই চলে। বাংলাদেশের সব বিভাগের চেয়ে রংপুর বিভাগে অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, কিন্তু ভূত.কমে এই বিভাগের ঘটনা সবচেয়ে কম। তাই মনে হলো পাশেই রংপুর মেডিকেল, সেখানে গেলে হয়তো কোনো ঘটনা পাওয়া যাবে। তাই মেসের সবাইকে বললাম আজকে বিকেলে রংপুর মেডিকেল যাব ঘুরতে, মনটা ভালো লাগছে না। যেই বলা সেই কাজ, আসরের নামাজের পরে সবাই মেডিকেলের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমরা সবাই রংপুর মেডিকেলে পৌঁছে গেলাম। মেডিকেলে ঢুকে সবাই কয়েকটা ছবি তুলে নিলাম। ছবি তোলার শেষে আমি সবাইকে বললাম, চল অ্যাম্বুলেন্সের মামাদের সাথে কথা বলি, দেখি ওনাদের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কিনা, ভূত.কমে পাঠানো যাবে। আমার কথায় সবাই রাজি হলো। সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল। আমরা সেই মামাকে জিজ্ঞেস করলাম তার সাথে কোনো প্যারানরমাল ঘটনা ঘটেছে কিনা। সে বলল, মামা, আমার হাতে এখনো এরকম কোনো ঘটনা নেই, আমার সাথে কিছু ঘটেনি, কিন্তু ওই যে ওই একটা অ্যাম্বুলেন্স দেখছেন না, ওনার সাথে ঘটেছে, যান, বললেই বলবে। আমরাও মামার কথা মতো সেই লোকটার কাছে গেলাম। গিয়ে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলাম আর মামাকে বললাম, মামা, আমরা এসেছি আপনার সেই ঘটনা শোনার জন্য। তোমরা কেমনে জানো? ওই মামা বলল, অনেক আশা নিয়ে এসেছে মামা, বলতে হবে। মামা বলল, তাইলে এক প্যাকেট বিড়ি নিয়ে আসো, বলতেছি। আমরাও তার কথা মতো বিড়ি এনে দিলাম এবং একটা গাছের নিচে সবাই বসলাম। সে একটা বিড়ি ধরিয়ে বলা শুরু করলো। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। বাড়িতে শুয়ে আছি, হঠাৎ হেল্পারের ফোন। ওস্তাদ, আপনি কই? তাড়াতাড়ি আসেন, অ্যাম্বুলেন্স নিয়ে এক জায়গায় যেতে হবে। 2টা বাচ্চা পানিতে পড়েছে, তাড়াতাড়ি যেতে হবে, আসেন। আমিও কোনো মতে রেডি হয়ে রওনা দিলাম। তাড়াতাড়ি মেডিকেলে এসে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিলাম। ঘটনাস্থলে গিয়ে দেখি 2টা বাচ্চা পেট ফুলে গেছে। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে তুলে মেডিকেলের দিকে রওনা দিলাম। তারপর তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হলো। বিকেলের দিকে আমি অ্যাম্বুলেন্স রেখে বাসায় চলে আসলাম। রাতে আবার ফোন আসলো যে বাচ্চা দুটোকে বাঁচানো যায়নি, তাদেরকে দিয়ে আসতে হবে। আমি যথারীতি একটা ঠান্ডার কাপড় পরে নিলাম। পরে মেডিকেলের দিকে রওনা দিলাম। আমি মেডিকেলে পৌঁছাই রাত 11টার দিকে। দেখি হেল্পার গেটের সামনে দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে, হয়তো বাচ্চা দুটোর ভাই। আমি লাশ 2টা সাদা কাপড়ে পেঁচিয়ে একটা বক্সে করে গাড়িতে তুললাম। লাশের সাথে তার ভাই আর 2 বাচ্চার বাবা ছিল। ওরা 3 জন, আমরা 2 জন। মেডিকেল থেকে আমরা রওনা দেই রাত আনুমানিক 12টার দিকে। মেডিকেল থেকে সেই ঘটনাস্থলে যেতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। বাচ্চা দুটোর বাড়ি বদরগঞ্জ। তো আমরা যখন রওনা দেই তখন রংপুর শহরে 2-1টা দোকান খোলা শুধু। আমরা লক্ষ্য করলাম হঠাৎ করে আমাদের অ্যাম্বুলেন্স অনেক ভারী হয়ে গেছে। এর আগে কখনো এত ভারী লাগেনি। যেহেতু রাস্তা ফাঁকা ছিল, গাড়ির টানও ছিল অনেক, কিন্তু এত স্পিড দেওয়ার পরেও গাড়ি অনেক ভারী মনে হচ্ছিল। আমি মনে করলাম হয়তো গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, কিন্তু টায়ার চেক করার পর দেখলাম সব ঠিক। আসল ঘটনা শুরু হয় রংপুর শহরের আলো ছাড়িয়ে গ্রামের দিকে যাওয়ার পথে। তখন ঘড়িতে সময় রাত 1টা। হঠাৎ আমরা লক্ষ্য করলাম লাশের বাক্স থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ। আমি শুনেই গাড়ির স্পিড কমিয়ে দিলাম। ভালো করে শুনতে চেষ্টা করলাম। বাচ্চাদের কান্না এতক্ষণে স্পষ্ট শোনা যাচ্ছে। লাশের বাক্স থেকে বাচ্চা দুটো মনে হয় বের হওয়ার জন্য ছটফট করছে। সবার মাঝে যেমন ভয় কাজ করছে। তার বাবা বলে উঠল, আমার মেয়ে বেঁচে আছে, তাড়াতাড়ি বাক্স খুলতে হবে। কিন্তু আমরা ভাবছিলাম
লাশ কিভাবে বেঁচে উঠবে? আমি ভয়ে ভয়ে যখন লাশের বাক্সটা খুললাম, সাথে সাথে যেন আকাশ ভেঙে আসবে এমন অবস্থা। ঝড়, প্রচন্ড বাতাস, অ্যাম্বুলেন্স বাতাসের সামনের দিকে এগোচ্ছে। তাড়াতাড়ি ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। এমন সময় লুকিং গ্লাসে যে দৃশ্য দেখলাম তা সাধারণভাবে বিশ্বাস করার মতো না। আমি দেখলাম এত ঝড়ে আমাদের গাড়ির দিকে একদল বাচ্চা ছুটে আসছে, বামনের মতো দেখতে, অন্ধকারের মতো কালো, গায়ে কোনো জামা কাপড় নেই। আমি তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিলাম, চললাম সামনের দিকে। কিন্তু যত জোরেই চালাই না কেন, বাচ্চাগুলোর সাথে আমাদের ব্যবধান যেন একই। তারা অ্যাম্বুলেন্সের দিকে অগ্রসর হচ্ছে। এমন সময় তাদের মধ্যে কিছু বাচ্চা আমাদের অ্যাম্বুলেন্সের উপরে উঠে যায়। কেউ সামনে চলে আসে, তারা খুব করে ভেতরে ঢোকার চেষ্টা করে। আমি যথারীতি গাড়ি চালাতে থাকি আর দোয়াদরুদ পড়তে থাকি। আমরা এক সময় কোথায় পৌঁছে যাই জানি না। আজানের ধ্বনি শুনি, সাথে সাথে পরিবেশ স্থির। ঝড় থেমে গেছে, বাচ্চাগুলোও আর তাড়া করছে না। আমরা গাড়ি থামিয়ে একটা মসজিদে অবস্থান করি এবং স্থানীয়দের কাছে শুনতে পাই আমরা দিনাজপুর চলে এসেছি। তারা আমাদের এমন ভয়ার্ত চেহারা দেখে জিজ্ঞেস করে কি ঘটেছে। আমরা পুরো ঘটনা তাদের সাথে শেয়ার করি। আমরা সকালের দিকে আবার রওনা দেই, কিন্তু আমরা যখন তাদের বাসায় গিয়ে লাশগুলো বের করি তখন দেখতে পাই লাশের হাতের অনেক জায়গায় মাংস নেই। মনে হচ্ছে কেউ কামড়ে খেয়েছে। বাচ্চা দুটোর জানাজা হয় দুপুরবেলায় এবং তাদের দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। সেদিন আমাকে ওই বাড়ির লোক আসতে দেয় না। আমাদের সাথে রাতে যা হয়েছে তার জন্য তারা অনেক দুঃখ প্রকাশ করে এবং সেদিন রাতে আমাদের থাকতে বলে, কিন্তু আমি তখনই চলে আসি। এই বলে মামা তার ঘটনা শেষ করেন। সন্ধ্যা হয়ে গিয়েছিল ঘটনা শুনতে শুনতে। ঘটনা শোনার শেষে মামাকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কত সালের দিকে। মামা জানালেন 1998 সালের ঘটনা। তারপর আমরা ভয়ে ভয়ে মেসে চলে আসি। আমাদের মেসে একটা ফ্রেন্ডের বাড়ি বদরগঞ্জে। রাতেই তার কাছে গেলাম এবং ঘটনাটা বললাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম তাদের এলাকায় এই নামে কেউ আছে কিনা, এমন ঘটনা শুনেছে কিনা। নাম শোনার সাথে সাথেই সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। হ্যাঁ, এটা শুনেছিলাম আমার বাবার কাছে। এটা আমাদের গ্রামের কয়েকটা পরিবারের সাথেই ঘটেছে। আমি এটা ভালোভাবে বলতে পারবো না। আমি কালকে তোমাদের ঘটনাটা বলবো। আমার বাবার কাছ থেকে বিস্তারিত শুনে তারপর জানাবো। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সবাইকে তাদের রুমে যেতে বললাম। মুড়ি মাখার আয়োজন করা হয়েছে, মূল উদ্দেশ্য ঘটনা শোনা। আমরা যথাসময়ে তার রুমে গেলাম। সে বলতে শুরু করল। আজ থেকে 25 বছর আগে আমাদের গ্রামে একটা ঘটনা ঘটে যায়। আমাদের গ্রামের পূর্ব পাড়ায় একটা বাড়িতে দুজন মেয়ে পানিতে ডুবে মারা যায়, তাও একদিনে। বিষয়টা স্বাভাবিক ছিল না। তার 2 দিন পরে তাদের পাশের বাসার আরেকজন ছেলে পানিতে ডুবে মারা যায়। ছেলেটা সাঁতার জানত, তারপরও সে পানিতে ডুবে যায়। আবার পূর্ব পাড়ায় দুজনের মতো বাচ্চা পানিতে পড়ে যায়। বিষয়টা পুরো গ্রামে জানাজানি হলে সবাই সতর্ক হয়ে যায়, কিন্তু তার কয়েকদিন পরেই কয়েক বাড়ির সামনে এক মেয়ে পুকুরে ডুবে যায়। এর মাঝে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নাকি একটা বাচ্চাকে দেখতে পায় রাতে, খালি গায়ে, দেখতে অন্ধকারের মতো। গ্রামে আগে সেচের ঘরে কৃষকরা অবস্থান করত রাতে। এমন এক রাতে এক কৃষক সেচ ঘরে অবস্থান করছিল। এমন সময় অনুভব করে তার গায়ে প্রচন্ড ঠান্ডা কিছু একটা স্পর্শ করছে। সে ভয়ে ভয়ে পেছন ফিরে তাকাতেই দেখে একটা কালো কুচকুচে বাচ্চা তার পাশে এসে শুয়ে আছে। সে ভয়ে চিৎকার করতেই পাশের সেচ ঘরে থাকা লোকজন এসে যায়। তাদের তিনি ঘটনাটা খুলে বলেন এবং বাচ্চাটাকে গ্রামের লোকজন 2-1 দিন পরেই রাত হলেই দেখতে পায়। গ্রামের লোকজন তাকে যেই যেই বাড়ির দিকে যেতে দেখে সেই বাসাতেই এমন দুর্ঘটনা ঘটে। ওই বাচ্চাটা দেখতে অনেক ভয়ানক ছিল, যার কারণে রাতে কেউ আর বাইরে বের হতো না ভয়ে। একসময় গ্রামের সবাই মিলে একটা মিটিং এর আয়োজন করে। গ্রামের মসজিদের ইমাম সহ এই মিটিংটি হয়। বিষয়টা স্বাভাবিক না, এটা হয়তো কোনো দুষ্টু জিনের কাজ, তাই হুজুরকে ডেকে নিয়ে আসা। হুজুর সবার কাছ থেকে 2 দিনের সময় চান। 2 দিন পর আবার সবাই মিটিং এ উপস্থিত। হুজুর বলেন, এই জিনটা এমনি এমনি আমাদের গ্রামে আসেনি। আমাদের গ্রামের কেউ একজন তার অনেক বড় ক্ষতি করেছে, যার কারণে সে প্রতিশোধের জন্য এই গ্রামে এসেছে। তাকে তাড়ানো আমার কাজ না। আপনারা পারলে বড় কোনো হুজুরের খোঁজ করুন খুব তাড়াতাড়ি, না হলে আরো বড় ক্ষতি হয়ে যাবে। যথারীতি পাশের এলাকার একটা বড় হুজুরের কাছে যাওয়া হলো। তিনি সাধারণত এই জিন নিয়েই কাজ করেন। তার কাছে যাওয়ার পর তিনি কথা দিলেন কালকে সকালেই আমাদের গ্রামে আসবেন। আমরা সবাই তার জন্য অপেক্ষা করতে থাকলাম।
সকালে তিনি চলে আসলেন, এসেই আমাদের কাছে বসলেন, বললেন, তোদের গ্রামে যেটা আছে সেটা তোদের আরো ক্ষতি করবে, কারণ তোদের মধ্যে একজন তার বড় একটা ক্ষতি করেছিস, সহজে ছাড়বে না। আমরা সবাই মিলে হুজুরকে পুরো ঘটনা বলার জন্য অনুরোধ করি। হুজুর বলেন, আমি কিছু বলবো না, যে এই কাজ করেছে তার কাছ থেকেই তোরা শোন। হুজুর কাশেম কবিরাজের দিকে হাতের ইশারা করেন। কাশেম কবিরাজ হলো আমাদের গ্রামের একজন ছোটখাটো কবিরাজ, এলাকায় জিন ছাড়ানোর কাজ করে। প্রথমে কাশেম কবিরাজ বিষয়টা স্বীকার করতে রাজি হয় না, পরে সবার জোড়াজুড়িতে বলতে বাধ্য হয়। আপনারা সবাই জানেন আমি ছোটখাটো জিন তাড়ানোর কাজ করি। মাঝে মাঝে অন্য গ্রাম থেকেও লোক আসে আমার কাছে। তো সেদিন উঠানে বসে জাল বুনছিলাম, হঠাৎ একজন ষাটোর্ধ লোক আমার কাছে আসলো। আমি বসতে বললাম। তিনি জানালেন তার বাসা এখান থেকে 3 গ্রাম দক্ষিণে। তিনি একটি সমস্যায় পড়ে আমার কাছে এসেছেন। আমি কি হয়েছে জিজ্ঞেস করলাম তাকে। তিনি বললেন, কিছুদিন থেকে তার নাতনিকে জিনে আসর করেছে, বাসায় রাখা যাচ্ছে না, এদিক ওদিক চলে যায় আর আবোল তাবোল কথা বলতে থাকে। বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে দিন দিন। সে নাকি রাতে একা হলেই দেখতে পায় একটা কালো চেহারার অবয়ব তাকে ডাকছে। তারপর একদিন নাকি সে বিছানায় শুয়ে আছে, হুট করে তার ঘাটকে কে যেন উপুর করে জোরে আবার মাটিতে ফেলে। এমন অদ্ভুত অনেক ঘটনা ঘটে। তিনি আমাকে আজকেই তার বাসায় যেতে বলেন। আমি বললাম, আজকে আর যাব না, আজকে বরং আপনি আমাদের বাসায় থেকে যান, কাল দুপুরে রওনা দেব। পরদিন 12টার দিকে আমরা বের হলাম। 2টার মাঝেই পৌঁছে গেলাম। আমি মেয়েটিকে দেখলাম, তখন তার মধ্যে কোনো জিন ভর করেছিল না। আমি তাদেরকে রিচুয়ালের জন্য সবকিছু জোগাড় করতে বললাম। সন্ধ্যার পর আমরা বসবো। তারা আমার কথা মতো সবকিছু জোগাড় করলো। মাগরিবের নামাজের পরে আমরা রিচুয়াল করলাম এবং জিনকে হাজির করার জন্য প্রক্রিয়া শুরু করে দিলাম। এক সময় জিনটা হাজির হলো, তার সাথে আমি কথা বলতে লাগলাম। আমি জিজ্ঞেস করলাম, তুই ছেলে না মেয়ে? এই মেয়ের উপরে ভর করেছিস কেন? এই মেয়ে তোর কি ক্ষতি করেছে? সে জানালো সে একজন ছেলে, তার বয়স অনেক কম। মেয়েটা এক সন্ধ্যায় বাড়ির উঠোনে জারুল গাছের নিচে যায়, সেখান থেকে নাকি জিনটার মেয়েটাকে ভালো লেগে যায়। তারপর তার মধ্যে ভর করে। সে তাদের পাহাড়ে নিয়ে গিয়ে মেয়েটিকে বিয়ে করতে চায়। আমি তাকে মেয়েটিকে ছেড়ে দিতে বলি এবং অনেক দূরে চলে যেতে বলি, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাকে অনেক জোড়াজুড়ি করা হয়। মেয়েদের বাসার লোক তাকে মেরে ফেলতে বলে, কিন্তু তারপরেও সে রাজি হয় না। সে নাকি মেয়েটিকে নিয়ে যাবেই। আমি তাকে কিচ্ছু করতে পারবো না। আমার প্রচন্ড রাগ হয়। আমি বাড়ির লোকদের কিছু মরিচ আনতে বলি, তারা নিয়ে আসে। সেটি দেখে তাকে ভয় দেখায়, কিন্তু সে বলতে থাকে আমি তার কিচ্ছু করতে পারবো না। সে কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তারপর আমি জিনটাকে মেরে ফেলি। কাজ শেষ করে আমি বাসার দিকে রওনা দেই। রাত তখন 7:30 হবে। আমার কাছে একটা হ্যারিকেন ছিল। আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা বাঁশ বাগানের নিচ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে রাস্তার পাশে একটা বাচ্চাকে দেখতে পাই। এই প্রচন্ড শীতে তার গায়ে কোনো জামা নেই। আমি তার কাছে গিয়ে তার বাসা কোথায় জিজ্ঞেস করায় সে ইশারা করলো পাশের একটা গ্রামের দিকে। আমিও সেই দিকে যাচ্ছিলাম। আমি বললাম, চলো আমার সাথে। এগিয়ে দেই। আমরা একসাথে আসছিলাম। তখন কিছু রাস্তা আসার পর আজানের আওয়াজ ভেসে আসলো। এশার আজান দিচ্ছে। সাথে সাথে দেখি বাচ্চাটা নেই। বুঝতে বাকি রইল না সে সাধারণ কিছু না। তারপর আমি বাসায় চলে আসলাম। ওই দিন আর কিছু ঘটেনি আমার সাথে। আমরা সবাই তার কথা শুনে অবাক। কেউ কেউ তাকে মারতে যায় এমন অবস্থা। তখন হুজুর সবাইকে শান্ত করে বলেন এবং জানান যে বাচ্চাটা তার পিছু নিয়েছিল সেটা আসলে মানুষের বাচ্চা ছিল না, সেটা ছিল সেই জিনটার ভাই, যাকে কাশেম মেরেছিল সেই রাতে। তারা 10 ভাই। এক ভাইকে মারার কারণে অন্য ভাইরা অনেক ক্ষেপে যায়, যার কারণে তার পিছু নিয়েছিল এবং যার ফলে তার 2 নাতনিকে নির্মমভাবে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে তারা। এবং তারা সেই লাশ দুটোর জন্য সেদিন তাদের পিছু নিয়েছিল। সেই লাশ দুটো পেলে তারা আরো শক্তিশালী হয়ে উঠত, কিন্তু নিতে পারেনি। এভাবে সব বাচ্চাকেই তারা মারবে, তাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে। তাদেরকে থামানো না গেলে গ্রামের সব বাচ্চাকেই তারা মেরে ফেলবে। তারপর হুজুর বললেন, তাদেরকে থামানো যাবে এর জন্য আমাদের পাশের গ্রামের ব্রিজের নিচে 9টা আস্ত খাসি জবাই করে আসতে হবে এবং এই কাজটা করতে হবে কাশেম কবিরাজকেই। কাশেম কবিরাজ রাজি হতে চায়নি প্রথমে, কিন্তু গ্রামবাসীদের জোড়াজুড়িতে শেষমেশ রাজি হয়। তাকে শর্ত দেয়া হয়, যত কিছুই হয়ে যাক না কেন পেছনে ফেরা যাবে না। যেহেতু কাশেম কবিরাজ এগুলো কাজ করতেন, তিনি জানতেন এবং পেছনে ফিরে তাকাননি। এরপর 3 মাস কাশেম কবিরাজের জ্বর ছিল। একসময় মারা যান। সবাই বলে সেই জিনগুলো তাকে মেরে ফেলেছে, কেউ বলে বয়স হয়ে গিয়েছিল তাই মারা গেছে। এরপর থেকে
এইভাবে আর কেউ পুকুরে পড়ে মারা যায়নি। গ্রামের রাস্তায় এমন কাউকে আর দেখা যায়নি। এই ছিল ঘটনা। ভূত, আচ্ছা সেদিন ওই মইটা ওরা ফেলে না গেলেও তো পারত, অথবা জ্যোৎস্নার টানে ছাদে না উঠলেই হতো, অন্তত জীবনটা বেঁচে যেত। একটু সাবধান হলেই চীনের শিয়ান শহরটা এত বিষাদময় হতো না। জানালার পাশে এসে প্রতি রাতে দাঁড়াতো না কেউ, ভয়ঙ্কর হয়ে উঠত না হোস্টেল অথবা দূরের সেই ট্রেনিং সেন্টার। Spirit, be here with me. কোথায় কোথায় আমি? ভয়ের রাজ্য, হান্টার বাই মাইন্ড। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম। আজ আপনাদের মাঝে নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তা আমারই খুব কাছের এক বন্ধুর জীবনের এক ভয়ানক কালো অধ্যায়। আমরা স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড, একেবারে প্রাণের বন্ধু যাকে বলে। ওর জীবনে ঘটে যাওয়া এই ঘটনা যখন ও আমাকে বলেছিল, আমার নিজেরই রাতের বেলা ঘুমাতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এই তো আশেপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে। সময়টা 2021। আমরা তখন সবেমাত্র আমাদের পড়ালেখা শেষ করেছি। আমাদের ব্যাচের ছেলেমেয়েরা যে যার মতো ভবিষ্যতের আশায় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। কেউ পাড়ি জমাচ্ছিল মালয়েশিয়া, কেউ কানাডা, কেউ বা যুক্তরাজ্য, অনেকেই আবার নিজের দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়াটা তখন সবারই একটা স্বপ্নের মতো ব্যাপার। আমার সেই বেস্ট ফ্রেন্ডের নাম সাকিব। ওর সাথে ছিল ওর আর এক বন্ধু, নাম ইমরান। ওরা দুজন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল ওরা দূরে কোথাও পড়তে যাবে। দেশ ছেড়ে বিদেশে যাওয়ার একটা আলাদা উত্তেজনা কাজ করছিল ওদের ভেতর। অনেক খোঁজাখুঁজি, অনেক কাঠখড় পোড়ানো। তারপর ওদের দুজনেই ভর্তির সুযোগ পেল চীনের একটি বিশ্ববিদ্যালয়ে। তারা ভর্তি হল চীনের শিয়ান শহরের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে। শিয়ান শহরটা বেশ পুরানো, অনেক ইতিহাস জড়িয়ে আছে এই শহরের সাথে, কিন্তু জায়গাটা ছিল একেবারেই নতুন ওদের জন্য। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, চারপাশের মানুষজন অন্যরকম, রাস্তাঘাট, খাবার দাবার সবকিছুই কেমন যেন অচেনা। তবুও বুক ভরা আশা নিয়ে ওরা পাড়ি জমালো চীনে, একটা নতুন জীবনের শুরু। ওদের ইউনিভার্সিটির পাশেই ছিল ছাত্রদের জন্য একটা হোস্টেল, বেশ উন্নত মানের, সুন্দর আর ছিমছাম একটা হোস্টেল। হোস্টেলের রুমগুলো বেশ গোছানো, 6 তলা একটা বিশাল বিল্ডিং, চারপাশের পরিবেশ বেশ শান্ত। ওই হোস্টেলের 6 তলাতেই সাকিবের আর ইমরানের থাকার ব্যবস্থা হয়েছিল, একেবারে টপ ফ্লোরে। হোস্টেলের ফ্ল্যাটগুলোর ডিজাইন একটু অন্যরকম ছিল, মানে বেশ গুছিয়ে তৈরি করা হয়েছিল সবকিছু। একটা ফ্ল্যাটে 2টো করে থাকার রুম, সাথে একটা রান্নাঘর আর 2টো অ্যাটাচড বাথরুম। এক রুম থেকে বের হয়ে 3-4 কদম হাঁটলেই আরেকটা রুম, আবার 2 কদম হাঁটলেই বাথরুম। এরকম করেই সাজানো, পুরোটা ছিমছাম আর পরিষ্কার। শিয়ানের ওই দিকটায় বিল্ডিংগুলোর একটা অদ্ভুত নিয়ম ছিল। ওখানকার ছাদের কোনো দরজা থাকতো না, মানে কেউ চাইলেও এমনি সিঁড়ি বেয়ে ছাদে যেতে পারত না। ছাদে যাওয়ার কোনো সিঁড়ি বা রাস্তা খোলা রাখা হতো না। ছাদে যেতে হলে আলাদা করে মই জোগাড় করে তবেই উঠতে হবে। পরে ওরা জানতে পারল ওখানকার কর্তৃপক্ষই মূলত এই নিয়মটি করে দিয়েছে, কারণ ওই এলাকায় ছাদ থেকে লাফ দিয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা বেশ বেড়ে গিয়েছিল। ডিপ্রেশন থেকে হোক বা অন্য কোনো অজানা কারণে ছাত্ররা ছাদ থেকে লাফ দিত, তাই ছাদের যাতায়াতটা পুরোপুরি বন্ধ ছিল। সাকিব 2021 সালে সেখানে যায়। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। 2022 সাল চলে এসেছে। হোস্টেলের জীবন যেমন হয়, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা আর হইচই। পড়াশোনার পাশাপাশি ভালোই কাটছিল দিনগুলো। বিদেশে থাকলে যেটা ভালো হয়, নিজেদের দেশের মানুষ পেলে আড্ডাটা একটু বেশিই জমে। হঠাৎ একদিন হোস্টেলে কিছু মেরামতের কাজের জন্য কয়েকজন লোক এলো। তারা ছাদে উঠে কিছু কাজ করছিল। তারা সাথে করে একটা বড় মই নিয়ে এসেছিল। সেই মই দিয়ে ছাদের রাস্তা খুলে তারা কাজ করে। সারাদিন কাজ চলল। কাজ শেষ করে তারা চলে যায় ঠিকই,
কিন্তু ভুল করে তাদের সাথে আনা মইটা ওখানেই ফেলে রেখে যায়। মইটা দেখতে পেয়ে সাকিবের মাথায় একটা বুদ্ধি এলো। ও ইমরান আর বাকি বন্ধুদের ডেকে বলল, ভাই, 1 বছর হয়ে গেল আমরা এখানে আছি, কোনোদিন ছাদটা দেখলাম না। চল আজ রাতে একটু ছাদে যাই, একটু আড্ডা দিয়ে আসি। সাকিবের কথা শুনে বাকি বন্ধুরা তেমন একটা রাজি হলো না। তারা বলল, রাতে ছাদে যাওয়ার দরকার নেই, এমনিতেই ছাদ বন্ধ থাকে, তার উপর রাত বিরেতে ওখানে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু ইমরান আর কয়েকজন বন্ধু রাজি হয়ে গেল। তারা বলল, ঠিক আছে চল আমরা যাই, একটু দেখেই চলে আসবো, ক্ষতি আর কি। রাত তখন বেশ গভীর, চারপাশ একেবারে শান্ত, কোথাও টু শব্দ নেই। ওরা 3 জন মিলে মই বেয়ে আস্তে আস্তে ছাদে উঠে গেল। রাতের বেলা চীনের ওই এলাকায় একটা নিয়ম ছিল, সব এলাকার কারেন্ট বন্ধ করে দেওয়া হতো, যাতে মানুষজন দ্রুত ঘুমিয়ে পড়ে আর সকালে জলদি কাজে যেতে পারে। শুধু বিদেশি ছাত্রদের হোস্টেলগুলোর কারেন্ট চালু থাকত। তবে সে সময় করোনা থাকায় এই নিয়মে কিছুটা পরিবর্তন এসেছিল। ছাদটা বেশ সুন্দর, চারপাশে অনেক গাছপালা, বেশ ঠান্ডা বাতাস বইছিল, শীত শীত লাগছিল সবারই। ওরা ছাদে গোল হয়ে বসে গল্প করছিল, নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিল, সিগারেট খাচ্ছিল, ধোঁয়াগুলো কুয়াশার মতো বাতাসে মিশে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পার হতেই ওদের কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি শুরু হলো। পরিবেশটা কেমন যেন ভারী হয়ে এলো। ওদের মনে হচ্ছিল ওদের আশেপাশে কেউ একজন আছে, কেউ যেন খুব কাছ থেকে ওদের দেখছে। সাকিব ইমরানের সাথে থাকা বন্ধুদের দিকে তাকালো, সবার চোখে মুখেই অস্বস্তির ছাপ। সাকিব ইমরানকে বলল, চল ভাই নিচে যাই। ইমরান আর সেই বন্ধুর সাথে সাথে বলে উঠল, হ্যাঁ ভাই চল, পরিবেশটা কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল 3 জনেরই। ওরা নিজেদের মধ্যে আর কোনো কথা না বাড়িয়ে সোজা ছাদ থেকে নিচে নেমে এলো। ঘটনা শুরু মূলত এখান থেকেই। রাত তখন প্রায় 12টা। ওরা নিচে নেমে আসে। হোস্টেলের ছাত্ররা সাধারণত একটু রাত করে ঘুমাতো, কেউ কেউ আবার জলদি ঘুমিয়ে পড়ত। সাকিবের অভ্যেস ছিল একটু দেরি করে ঘুমানো। ও রাত 2টা-2:30টার দিকে বিছানায় যেত। সেদিনও সে একটু দেরি করেই বিছানায় শুতে গেল। কিন্তু বিছানায় পিঠ ঠেকানোর কয়েক সেকেন্ডের মধ্যেই ও বুঝতে পারল ওর শরীরটার ওর নিজের নিয়ন্ত্রণে নেই, একেবারে জ্যাম হয়ে গেছে। হাত পা কিছুই নাড়াতে পারছে না, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, দম আটকে আসছিল ওর। ও ভাবল ও ঘুমিয়ে পড়ছে, হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিন্তু ও আসলে ঘুমায়নি। ওর চোখ খোলা ছিল, ও স্পষ্ট দেখতে পাচ্ছিল রুমের ভেতরের সবকিছু। ও পরিষ্কার দেখল জানালার বাইরে থেকে একটা ছোট বাচ্চা উড়তে উড়তে রুমের ভেতরে ঢুকলো। হ্যাঁ, উড়তে উড়তে বাচ্চাটা রুমের ভেতরে ঢুকে মনের আনন্দে খেলাধুলা শুরু করলো। এদিক ওদিক লাফালাফি করছিল, খুব খুশি মনে দৌড়াদৌড়ি করছিল বাচ্চাটা। সাকিব চাইছিল কোনোভাবে চিৎকার করে বাচ্চাটাকে তাড়িয়ে দিতে, ও চাইছিল জোরে একটা ধমক দিতে, কিন্তু ওর মুখ দিয়ে একটা টু শব্দ বের হচ্ছিল না। পুরো শরীরটা পাথরের মতো অবশ হয়ে গিয়েছিল। বাচ্চাটা খেলতে খেলতে হুট করে সাকিবের বিছানার কাছে চলে আসে। সাকিবের হাতটা শক্ত করে চেপে ধরে, বরফের মতো ঠান্ডা হাত। আর তখনই সাকিবের মনে হলো ওর শরীর একটু একটু করে যেন জীবন ফিরে পাচ্ছে। ও আর দেরি না করে সাথে সাথে বাচ্চাটার হাত শক্ত করে চেপে ধরলো। মুখে কোনো কথা বলতে না পারলেও ও মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। আয়াতুল কুরসি পড়ার সাথে সাথেই বাচ্চাটা আস্তে আস্তে লম্বা হতে শুরু করলো। সাকিব চোখের সামনে দেখছে বাচ্চাটার শরীর রাবারের মতো বড় হচ্ছে। লম্বা হতে হতে বাচ্চাটার মাথা একেবারে রুমের ছাদে গিয়ে ঠেকলো। আর তখনই তপ করে বাচ্চাটার পুরো শরীর থেকে জ্বলন্ত কয়লার মতো একটা লালচে আভা আর ধোঁয়া বের হতে শুরু হলো। সাকিব তখন ভাবছিল এটা নিছকই একটা স্বপ্ন, এমন তো আর বাস্তবে হতে পারে না। ও আয়াতুল কুরসি পড়েই যাচ্ছিল, নিজেকে নিরাপদ ভাবছিল, কিন্তু হঠাৎ করে বাচ্চাটা এমন জোরে একটা হ্যাঁচকা টান দিল যে সাকিবের হাত ফসকে গেল। আর ঠিক সেই মুহূর্তেই সাকিবের অবশ ভাবটা কেটে গেল। ও স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, কিন্তু স্বাভাবিক হওয়ার পর ও যা দেখতে পেল তাতে ওর গলা শুকিয়ে কাঠ। ও দেখলো বাচ্চাটা টিভির ওপর রাখা একটা কাঁচের গ্লাস ধাক্কা দিয়ে ফেলে দিল। গ্লাসটা ফ্লোরে পড়ে বিকট শব্দে চুরমার হয়ে গেল, আর বাচ্চাটা জানালার বাইরে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। সাকিব টানা 10 মিনিট শুধু এটাই ভাবছিল যে ও কি স্বপ্ন দেখছিল নাকি এটি সত্যি সত্যি ঘটল। ঘামে ওর পুরো শরীর ভিজে গেছে। গ্লাসের ভাঙা টুকরোগুলো ফ্লোরে ছড়িয়েছিল, যা প্রমাণ করছিল এটা কোনো স্বপ্ন নয়। প্রথম দিনের ঘটনাটা এভাবেই হলো। সারা রাত সাকিব আর ঘুমোতে পারল না।
বিছানায় বসে বসেই সকাল করে ফেলল। দ্বিতীয় দিনেও ঠিক একই ঘটনা ঘটল। সাকিব রাতে বিছানায় শুতেই শরীর অবশ হয়ে গেল। সেই বাচ্চাটা আবার এলো। আগের দিনের মতোই রুমের এদিক ওদিক ঘোরাঘুরি করল। সাকিবকে অনেকক্ষণ বিরক্ত করে তারপর চলে গেল। পরের দিন সাকিব এই পুরো ব্যাপারটা ইমরানকে খুলে বলল। ইমরান সব শুনে বেশ চিন্তিত হয়ে পড়ল। ইমরান সাকিবকে বলল, তুই তো ঠিকমতো নামাজ কালাম পড়িস না, একটু 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা কর, আর রাতে ঘুমানোর আগে একটু জিকির আজগার করে ঘুমাবি, ওযু করে বিছানায় যাবি। সাকিব বলল, ঠিক আছে ভাই, তাই করব। সাকিব এর পর থেকে নিয়মিত নামাজ পড়া শুরু করলো, কিন্তু ও বুঝতে পারেনি যে পরিস্থিতি এরপর আরো খারাপ হতে যাচ্ছে। ওর শরীর অবশ হওয়ার ব্যাপারটা আগের চেয়েও আরো বেড়ে গেল। অবস্থা এমন হলো যে ও টানা কয়েক ঘন্টা ধরে অবশ হয়ে পড়ে থাকতো। এটা সাধারণ কোনো স্লিপ প্যারালাইসিসের মতন না। ও বিছানায় গা এলিয়ে দিলেই ওর শরীরের সাথে ও জমে যেত। মনে হতো কেউ ওর বুকের ওপর ভারী পাথর চাপিয়ে দিয়েছে। শ্বাস নিতে কষ্ট হতো। কোনো উপায় না দেখে সাকিব দেশে ওর বাবা মাকে ফোন করলো। ওর বাবা কর্মসূত্রে সৌদি আরবে থাকতেন। সাকিব ওনাকে সব ঘটনা খুলে বলল। ওর বাবা মানুষটা একটু সাহসী ছিলেন। উনি সাকিবের কথা শুনে হেসে উড়িয়ে দিয়ে বললেন, আরে এসব কিছু না, তোর মনের ভুল। একা একা থাকিস তো, উল্টাপাল্টা চিন্তা করিস, এসব নিয়ে ভাবিস না, পড়াশোনায় মন দে। কিন্তু হোস্টেলের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। সাকিব ইমরানকে অনুরোধ করল ওর রুমে এসে একসাথে ঘুমানোর জন্য। একা থাকতে ওর খুব ভয় করছিল। ইমরান রাজি হলো। ও সাকিবের রুমেই ফ্লোরে একটা বিছানা পেতে নিল। এরপর থেকে ওরা দুজন এক রুমেই থাকত। একদিন টিভিতে কোনো একটা খেলা চলছিল। ওরা রুমে বসে খেলা দেখছিল আর নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। হঠাৎ করেই টিভির চ্যানেল নিজে নিজে পাল্টাতে শুরু করলো। একটার পর একটা চ্যানেল খুব দ্রুত পরিবর্তিত হচ্ছিল। সাকিব ভাবল ইমরান হয়তো রিমোট টিপছে, আর ইমরান ভাবল সাকিব পাল্টাচ্ছে। যখন চ্যানেল পাল্টানো কিছুতেই থামছে না, তখন সাকিব রেগে গিয়ে ইমরানকে একটা লাথি মেরে বসলো। কিরে, চ্যানেল পাল্টাচ্ছিস কেন? মাথা খারাপ হয়ে গেছে? ইমরান অবাক হয়ে সাকিবের দিকে তাকিয়ে বলল, আমি তো কিছু করছি না, রিমোট তো আমার কাছে নেই। ঠিক দুজনের নজর গেল তখন বিছানার একটা কোনায়। রিমোটটা বিছানার সেই কোনায় এমনিতেই পড়ে আছে, কেউ সেটা ধরেনি। সাকিব সাথে সাথে উঠে গিয়ে টিভিটা হাত দিয়ে ধরল, আর টিভি ধরতেই চ্যানেল পাল্টানো বন্ধ হয়ে গেল। ইমরান এই পুরো ব্যাপারটা দেখেও যেন বিশ্বাস করতে পারছিল না। ওর মনে হচ্ছিল এইসব কি আসলেই ঘটছে, নাকি ওদের চোখের ভুল। সাকিব তখন একটা সিগারেট খাচ্ছিল। ও সিগারেটের ছাই ফেলার জন্য বিছানার কোনায় রিমোটের পাশে একটা ছাইদানি রেখেছিল। সাকিব যখনই ছাইদানিতে ছাই ফেলল, ছাইদানিটা সবার চোখের সামনে আস্তে আস্তে বিছানার এক কোণ থেকে অন্য কোনায় নিজে নিজেই চলে গেল। এই দৃশ্য দেখে সাকিব আর ইমরান দুজনেই ভয়ে জমে গেল। গলা শুকিয়ে কাঠ, বুকে ধরফরানি। পর মুহূর্তেই দুজন এক দৌড়ে রুম থেকে বাইরে বেরিয়ে এলো। ওরা শুধু ভাবছিল এটা কিভাবে সম্ভব। চোখের সামনে একটা বড় জন্তু কিভাবে নিজে নিজে নড়াচড়া করতে পারে। এই ঘটনার পর ওরা আর ব্যাপারটা নিজেদের মধ্যে লুকিয়ে রাখল না। হোস্টেলের বাকি সব ছাত্রদেরও ঘটনাটা জানিয়ে দিল। হোস্টেলে অনেক দেশের ছাত্ররা থাকত, পাকিস্তানি, ভারতীয়, এসব থেকে শুরু করে আরো বিভিন্ন দেশের মানুষ। সবাই মিলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করলো। সবাই একটু ঘাবড়ে গেল ঘটনা শুনে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেল যে সাকিব সিদ্ধান্ত নিল ও রাতে আর ঘুমাবেই না, কারণ ওর এই অবশ হওয়ার ঘটনাটা শুধু রাত 2টোর দিকেই ঘটত। সাকিব সারা রাত জেগে থাকত। ইমরানও ওর সাথে জেগে থাকত। সকালে উঠে ওরা ভার্সিটিতে যেত। ক্লাস শেষ করে দুপুরে রুমে ফিরে এসে ওরা ঘুমাতো। এইভাবে 2-3 দিন পার হয়ে গেল। কোনো সমস্যা হলো না। ওরা ভাবল যাক, আপদ হয়তো বিদায় হয়েছে। আল্লাহকে ডাকলে তো আর শয়তান কাছে আসতে পারে না। কিন্তু 3 দিন পর দিনের বেলা ঘুমানোর সময়ও একই ঘটনা ঘটা শুরু হলো। দিনের বেলাতেও সাকিবের শরীর অবশ হয়ে যেতে লাগলো। সাকিব দিনের বেলা অবশ অবস্থায় দেখল সেই বাচ্চাটা আবার এসেছে। বাচ্চাটা আগের মতোই খেলছে। অবশ অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর সাকিব বুঝতে পারত বাচ্চাটা কোনো একটা নিশানা রেখে গেছে। কখনো আলমারি থেকে কোনো জিনিস ফেলে দিত, কখনো আবার কোনো জিনিস ভেঙে ফেলত। সাকিবের আলমারির ওপর কিছু খালি বাক্স ছিল, ল্যাপটপের বাক্স, স্পিকারের বাক্স। সাকিব এগুলো খুব যত্ন করে গুছিয়ে রাখত, কিন্তু বাচ্চাটা এই বাক্সগুলো নিচে ফেলে দিত। এই ঘটনাগুলোর পর ওর রুম থেকে ও ভয়ে দৌড়ে পালিয়ে যেত। দিনের আলোতেও ওর মনে কোনো স্বস্তি ছিল না, সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করত। একদিন সাকিব ক্লাস শেষে ওর রুমে ঢুকে দেখল ইমরান ওর বিছানায় আগে থেকেই শুয়ে আছে, মুখ ঢেকে শুয়ে আছে। সাকিবও ক্লান্ত ছিল, সারাদিন ক্লাস করে শরীর আর চলছিল না। তাই ও কোনো কথা না বাড়িয়ে ইমরানের পাশে গিয়ে শুয়ে পড়ল।
কিন্তু শুতে না শুতেই ওর শরীর আবার অবশ হয়ে গেল। ইমরান ওর ঠিক পেছনেই শুয়েছিল। সাকিবের চোখ খোলা ছিল। ও হঠাৎ দেখল ইমরান দরজা খুলে বাইরে চলে গেল। ও ভাবল, যদি ইমরান দরজা দিয়ে বাইরে যায় তবে আমার পেছনে কে শুয়ে আছে? তাহলে এতক্ষণ আমার পাশে ইমরান ছিল না? ইমরান দরজা লক করে চলে গেল। সাকিবের শরীর তখনও অবশ, তবে এবার পুরো শরীর অবশ হয়নি। ওর হাত পা নাড়ানোর মতো শক্তি ছিল। হঠাৎ ওর পেছনে শুয়ে থাকা সেই অদ্ভুত জিনিসটা ওর হাতের ওপর নিজের হাত রাখল। সাকিব কিছুটা সাহস সঞ্চয় করল। ও ভাবল, হয়তো হোস্টেলের কোনো ছেলে মজা করছে, ভয় দেখাচ্ছে। এই ভেবে সাকিব শক্ত করে হাতটা চেপে ধরল। কিন্তু হাতটা ধরার পর সাকিব বুঝতে পারল এটা কোনো ছেলের হাত নয়। একেবারে নরম তুলতুলে। ছেলেদের হাত যেমন খসখসে হয় তেমন না, খুব নরম, বরফের মতো ঠান্ডা। সাকিব কোনো মতে মাথাটা পেছনের দিকে ঘুরালো। সে দেখল একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটার চেহারা পুরোপুরি বোঝা যাচ্ছিল না, তবে ওর চুলগুলো বেশ লম্বা, চোখগুলো একেবারে কুচকুচে কালো, চোখের সাদা অংশ বলতে কিছু নেই। আর মেয়েটা সাকিবের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। এই দৃশ্য দেখে সাকিব আর মুহূর্তে সেখানে থাকতে পারল না। ও ফ্লোর দিয়ে হামাগুড়ি দিয়ে কোন রকমে দরজার দিকে যেতে শুরু করলো। পা চলছিল না ওর। দরজার কাছে পৌঁছাতেই ও শুনতে পেল দরজার লক খোলার শব্দ। ইমরান দরজা খুলে ভেতরে ঢুকলো। ইমরান রুমে ঢুকে দেখল সাকিব ফ্লোরে হামাগুড়ি দিচ্ছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রে ভাই, নিচে পড়ে আছিস কেন? সাকিব কাঁপতে কাঁপতে বলল, বিছানায় আছে। ইমরান সাথে সাথে রুমের লাইট জ্বালিয়ে দিল, কিন্তু বিছানায় কেউ ছিল না। পুরো রুম একেবারে ফাঁকা। এই ঘটনার পর ওরা মারাত্মক রকমের ভয় পেল। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এই এন্টিটিকে সাকিব ছাড়া কেউ দেখতে পেত না, কিন্তু তার উপস্থিতি, তার কর্মকাণ্ড মোটামুটি অনেকেই টের পেয়েছে। ওরা হোস্টেলের 4-5 জন বন্ধুকে ডেকে এনে বলল, ভাই, তোরা সবাই মিলে আমার রুমে এসে থাক। তোরা এখানে ঘুমাবি, আড্ডা দিবি, যা করার এখানেই করবি। একা একা থাকতে খুব ভয় করছে। বন্ধুরাও রাজি হয়ে গেল। রুমে বেশ ভিড় হয়ে গেল। সবার উপস্থিতিতে সাকিবের মনে একটু সাহস ফিরে এলো। ওরা সবাই মিলে গল্পগুজব করছিল। কেউ চা বানালে সাকিবকে জিজ্ঞেস করত, ভাই চা খাবি? সাকিব উত্তর দেওয়ার আগেই টেবিলের উপর রাখা কোনো শূন্য গ্লাস উড়ে গিয়ে দেয়ালে আছড়ে পড়ত। কাঁচ ভাঙার বিকট শব্দে সবাই চমকে উঠত। তখন ওরা নিজেরাই নিজেদের সান্ত্বনা দিয়ে বলতো, না ভাই, চা খাবো না। আসলে ওরা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে হাসি তামাশা করে ভয় কাটানোর চেষ্টা করছিল। সবাই মিলে সারা রাত জেগে থাকা তো আর সম্ভব না। রাত বাড়তেই সবাই ঘুমাতে শুরু করলো। ওরা রুমে অনেকগুলো বিছানা পাশাপাশি পেতে রেখেছিল। কেউ ফ্লোরে শুয়ে পড়ল, কেউ বিছানায়। একজন বন্ধু কোনো একটা কাজের জন্য রুম থেকে বাইরে গেল। রুমে তখন সাকিব আর আরেকজন বন্ধু ছিল। সাকিব ওই বন্ধুর সাথে সমানে কথা বলে যাচ্ছিল যাতে ঘুমিয়ে না পড়ে, কিন্তু কথা বলতে বলতে একসময় ওই বন্ধুটাও ঘুমিয়ে পড়ল। ইমরানও আগে থেকেই ঘুমাচ্ছিল। সাকিব রুমে একদম একা জেগে আছে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক আওয়াজ। হঠাৎ ও দেখল দরজার লক নিজে থেকেই খুলে গেল, আর যে বন্ধুটা বাইরে গিয়েছিল সে রুমে ঢুকলো। বন্ধুটাকে দেখে সাকিবের মনে একটু সাহস এলো। যাক, কথা বলার একজন পাওয়া গেল। ওরা দুজন আবার গল্প করতে শুরু করলো, কিন্তু হঠাৎ করেই রুমের পরিবেশটা আবার ভারী হয়ে উঠল। ওরা বুঝতে পারল ওই অদ্ভুত জিনিসটা আবার রুমে ঢুকেছে। আলমারির ওপর রাখা বাক্সগুলোর উপরে কেউ যেন হাঁটাহাঁটি করছে, আর সেই বাক্সগুলো নিজে নিজেই নড়াচড়া করছে। সাকিব ভয়ে কম্বলের ভেতর থেকে বন্ধুকে ইশারা করলো। বন্ধুটা ফিস ফিস করে বলল, চুপচাপ থাক, কোনো কথা বলিস না। ওরা চুপচাপ শুয়ে রইল, আর জিনিসটা রুমের এদিক ওদিক লাফালাফি করতে শুরু করলো। ফ্লোরের উপর দিয়ে কেউ যেন দৌড়াচ্ছে, আর ভারী ভারী পা ফেলার আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পর সব আওয়াজ বন্ধ হয়ে গেল। এই আওয়াজ বন্ধ হওয়ার পর সাকিবের সেই বাইরে থেকে আসা বন্ধুটাও ঘুমিয়ে পড়ল। সাকিব সাধারণত বিছানার একেবারে কোণার দিকে ঘেঁষে ঘুমাতো। ওর ঠিক পেছনেই ছিল দেয়াল। সাকিব ভাবল এখন হয়তো সব ঠিক হয়ে গেছে। রাত তখন প্রায় 3:30 বেজে গেছে। সাকিব ভাবল এবার নিশ্চিন্তে ঘুমানো যাবে, কিন্তু সাকিব শুতে না শুতেই কি যেন ওর গায়ের কম্বলটা ধরে আস্তে আস্তে টানতে শুরু করলো। সাকিব কম্বলটা আবার নিজের গায়ের উপর টেনে নিল, কিন্তু একটু পর আবার টান পড়ল। এবার টানটা বেশ শক্ত, মনে হচ্ছিল দেয়ালের পেছন দিক থেকে কেউ কম্বলটা টেনে নিচ্ছে। এরপর এমন একটা হ্যাঁচকা টান পড়ল যে কম্বলটা সাকিবের হাত থেকে ফসকে গেল, আর তখনই সাকিব অনুভব করল বরফের মতো ঠান্ডা দুটো হাত ওর দুই পায়ের গোড়ালি শক্ত করে চেপে ধরেছে। সাকিব কিছু বুঝে ওঠার আগেই হাত দুটো এমন জোরে একটা হ্যাঁচকা টান দিল যে সাকিব বিছানা থেকে ছিটকে
ফ্লোরে পড়ে গেল। পড়ার শব্দটা এতটাই বিকট ছিল যে রুমের সবার ঘুম ভেঙে গেল। সবাই ধরফড় করে উঠে বসল। সাকিব তখন আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। ও ফ্লোরে বসেই হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ও বুঝতে পারছিল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এই জিনিসটা এখন ওর শরীরে হাত দিচ্ছে, ওকে বিছানা থেকে টেনে ফেলে দিতে যাচ্ছে। এটা কোনো সাধারণ ভয় দেখানো নয়, এটা প্রাণের হুমকি। সাকিব পরের দিনই ওর বাবাকে ফোন করে বলল, আব্বা, আমি আর এখানে থাকবো না, আমি দেশে ফিরে যাচ্ছি। আমার পড়াশোনা গোল্লায় যাক, আমি টিকিট কেটে কালকে চলে যাব। ছেলের এমন অবস্থা দেখে বাবা এবার ব্যাপারটা সিরিয়াসলি নিলেন। তিনি বুঝতে পারলেন বিষয়টা সাধারণ কিছু না। ঠিক আছে, তুই শান্ত হ। আমি সৌদি আরবে একজন বড় হুজুরের সাথে কথা বলছি, দেখি উনি কি সমাধান দেন। ভয় পাস না, আল্লাহ ভরসা। কিছুদিন পর ওর আব্বা আবার ফোন করলেন। সাকিব তখন রুমেই বন্ধুদের সাথে ছিল। রুমে অনেক আওয়াজ থাকায় ফোন রিসিভ করে সাকিব ইমরানের ফাঁকা রুমটায় চলে গেল। কিন্তু ওর মনের ভেতর তখনও ভয় কাজ করছিল। ও ভাবছিল যদি আবার ওই জিনিসটা ওর সামনে চলে আসে। এই ভয়ে ও দরজার ঠিক কাছেই দাঁড়িয়ে ওর আব্বার সাথে কথা বলছিল, যাতে কোনো বিপদ হলে এক দৌড়ে বন্ধুদের কাছে চলে যেতে পারে। কথা বলার মাঝে হঠাৎ অনুভব করলো ওর দুই পায়ের মাঝখান দিয়ে কি যেন একটা দ্রুত চলে গেল। ইমরানের রুমটা একটু অগোছালো থাকতো, জামা কাপড় এদিক ওদিক ছড়ানো ছেটানো। সাকিব দেখলো ফ্লোরে পড়ে থাকা জামা কাপড়গুলো নিজে নিজেই সরে গিয়ে অদ্ভুতভাবে মানুষের আকৃতি নিচ্ছে, যেন সেগুলো দিয়ে একটা শরীর তৈরি হচ্ছে। সাকিব ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলল। ওর বুক ধরফড় করছিল, হার্টবিট এতটাই বেড়ে গিয়েছিল মনে হচ্ছিল এখনই হার্ট অ্যাটাক করবে। ঘামে ওর পুরো শরীর ভিজে গেল। সাকিব পাগলের মতো দরজার হাতল ধরে মোচড়াতে শুরু করলো। কোনো মতে দরজা খুলে সাকিব এক লাফে রুম থেকে বের হয়ে ফ্লোরের ওপর আছড়ে পড়ল। ফ্লোরে পড়ে ওর নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। ওর মনে হচ্ছিল ওর হার্টটা হয়তো এখনই ফেটে যাবে। বন্ধুরা দৌড়ে এসে ওকে ধরল, মুখে পানি ছিটিয়ে দিল। এরপর সাকিব সিদ্ধান্ত নিল ও আর কোনোভাবেই ওই রুমে থাকবে না। ও ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে রুম বদলানোর জন্য একটা দরখাস্ত দিল, কিন্তু কর্তৃপক্ষ ওর আবেদন বাতিল করে দিল। তারা জানালো সব রুম আগে থেকেই অন্য ছাত্রদের দিয়ে দেওয়া হয়েছে, নতুন কোনো রুম খালি নেই। এদিকে সাকিবের বাবা সৌদি আরবেই বড় হুজুরের সাথে যোগাযোগ করেছিলেন। সাকিব হুজুরের সাথে ফোনে কথা বলে সব বিস্তারিত জানালো। হুজুর সব শুনে সাকিবকে পরামর্শ দিলেন, তুমি আগামী 3 দিন ওই রুমে একেবারেই ঢুকবে না, অন্য কোথাও গিয়ে থাকো। সাকিব 3 দিনের জন্য অন্য একটা রুমে গিয়ে থাকলো। 3 দিন পরও ভাবলো এবার পরিস্থিতি শান্ত হয়ে গেছে, কারণ হুজুর কিছু দোয়া কালামও পড়তে দিয়েছিলেন। কিন্তু ওগুলো পড়ার পর থেকে পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল। 3 দিন পার হওয়ার পর সাকিব আবার যখন হুজুরের সাথে কথা বলল, তখন হুজুর সাকিবের বলা লক্ষণগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন। এরপর তিনি জানালেন, তোমার সাথে যা ঘুরছে এই লক্ষণগুলো সাধারণ কোনো জিনের নয়। আমার অভিজ্ঞতা বলছে তোমার পেছনে আসলে একটা আশিক জিন আছে। ও তোমাকে পছন্দ করে। প্রথমে সে বাচ্চার রূপ ধরে তোমার সাথে খেলা করতে এসেছিল, ধোঁকা দিয়েছিল। তারপর ভয়ঙ্কর রূপ ধরে তোমাকে মানসিকভাবে দুর্বল করতে চেয়েছে, যাতে তুমি তার আয়ত্তে থাকো। আর তাই ও কোনোভাবেই তোমাকে ছাড়তে চাইছে না। সাকিব এই সমস্ত কথা শুনে আকাশ থেকে পড়ল। কিন্তু আমার তো এসব পছন্দ না, আমি কিভাবে বাঁচবো? সাকিবের অনেক জোরাজুরির পর হুজুর আসল বিষয়টা খুলে বললেন। তিনি সাকিবের কাছে জানতে চাইলেন, তোমরা কি অনেক রাত অবধি বাইরে থাকো? কখনো থেকেছো? সাকিব বলল, ওই একদিন ছাদে যাওয়া ছাড়া আর তো কোথাও এভাবে থাকিনি। হুজুর বললেন, যেদিন তারা ছাদে উঠেছিল ঠিক সেদিনই ওই মেয়ে জিনটা সাকিবকে দেখে পছন্দ করে ফেলে। তিনি বললেন, ভয় পেও না, সে তোমাকে আর বিরক্ত করবে না, আমি ব্যবস্থা করেছি। হুজুর আরো জানালেন, যাওয়ার আগে মেয়ে জিনটা তার 3টা জিনিস সাথে করে নিয়ে যাবে। এরপর সত্যি সাকিবের 3টা জিনিস রুম থেকে চিরতরে গায়েব হয়ে যায়, যার মধ্যে ওর একটা খুব প্রিয় শার্ট ছিল, ব্যবহৃত একটা হাত ঘড়ি, আর মানি ব্যাগের ভেতরে রাখা ওর একটা পাসপোর্ট সাইজের ছবি। তবে এরপর থেকে সাকিবের সাথে আর কখনোই এই ঘটনাগুলো ঘটেনি। এই ছিল আমার বেস্ট ফ্রেন্ডের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ খুব দ্রুতই নতুন কোনো ঘটনা নিয়ে ফিরে আসব। এই বলেই সিফাত তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ সিফাত আপনাকে এই ঘটনা পাঠানোর জন্য, এবং যারা শুনলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কোথায় কোথায় আমি? ভয়ের রাজ্য
haunted by mine. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.com এর সমস্ত শ্রোতা বন্ধুরা। জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না। ঘটনা পাঠাচ্ছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে। নাম গণেশ গোস্বামী। বর্তমানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ফরেনসিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। আমি 2019 থেকে আপনার ভূত এফএম এর প্রত্যেকটা ইমেল স্টোরি শুনে আসছি। মাঝখানে কিছুদিনের বিরতির পর আবার ইউটিউবে ভূত.com এর হরর স্টোরিগুলোর লয়াল লিসেনার। আপনার কণ্ঠে প্রত্যেকটা ইমেল আমি চোখের সামনে দেখতে পাই। তারপরে তিনি আরো অনেক কথা বলেছেন, সেগুলো আমি আর পড়ছি না। এরপর আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। যতবারই আপনার পড়া ইমেলগুলো শুনতে বসতাম, ততবারই মনে হতো নিজের শোনা কিছু ঘটনা ভূত.com এ পাঠাবো। গুছিয়ে লিখতে অক্ষম হওয়ার কারণেই আর হয়ে ওঠেনি। তাও আজ যতটা সম্ভব ঘটনা অপরিবর্তিত রেখে বলার চেষ্টা করছি। এই ঘটনা আমার খুব কাছের একজন মানুষের জীবনে ঘটে যাওয়া। তার মুখেই শুনেছিলাম বছর 10 আগে। যিনি এই ঘটনার সাক্ষী ছিলেন, তিনি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত আছেন। কিছু বিশেষ কারণেই তার নাম প্রকাশ করছি না। পুলিশে জয়েন করে তিনি ট্রেনিং এ যান উত্তর দিনাজপুরের ইটাহার নামের একটা জায়গায়, পুলিশ ট্রেনিং সেন্টারে ট্রেনিং এর জন্য। বেশ কিছুদিন ট্রেনিং চলার পর এই ঘটনার সূত্রপাত ঘটে। ওনাকে ট্রেনিং সেন্টারে যে বিল্ডিং এ থাকতে দেয়া হয়, সেটা ছিল আয়তনে বেশ বড়, একটা হল ঘরের মতো। পাশাপাশি বেড, হলঘরের একদম শেষের দিকে একটা জানালা, এবং সেই জানালা ঘেঁষে একটা বেডে একজন মহিলা থাকতেন। ওনার বাড়ি শুনেছিলাম নর্থ বেঙ্গলে। ওনার সাথে ওনার কয়েক মাসের শিশু ও ওনার মা একই সাথে থাকতেন বাচ্চাটিকে দেখভালের জন্য। আগেই বলেছি, বেডটার পাশেই ছিল একটা জানালা, যেটা বিশেষ কিছু কারণে খুলতে বারণ করা হয়েছিল। যখন ট্রেনিং চলছিল তখন চৈত্র মাসের কাছাকাছি সময়। হলটা বড় হওয়া সত্ত্বেও যেহেতু বেডটা ছিল একদম শেষে, তাই ফ্যানের হাওয়া পৌঁছাচ্ছিল না পর্যাপ্তভাবে। অগত্যা ওই মহিলার মা নিষেধ সত্ত্বেও জানালাটি খুলে দেন। সেই দিন মাঝরাতে হলঘরে অন্যান্য বেডে শুয়ে থাকা বেশ কয়েকজন একটা অস্পষ্ট গোঙানির আওয়াজ শুনতে পান। মাঝরাতের দিকের ঘটনা। তাড়াতাড়ি লাইট অন করা হয় রুমের। দেখা যায় জানালার পাশের বেডটিতে শুয়ে থাকা মহিলাটির কাছ থেকে আসছে সেই গোঙানির আওয়াজটা। সবাই ছুটে যান তার দিকে। ওই মহিলাটি যেন 2 হাত দিয়ে নিজের ওপরে ভারী একটা কিছু জিনিস সরিয়ে ফেলার চেষ্টা করছেন প্রাণপণ। পাশে শুয়ে থাকা ওই মহিলার মা তার মেয়ের এই অবস্থা দেখে বুঝে উঠতে পারছেন না কি করবেন সেই মুহূর্তে। সবাই ওই মহিলার কাছে গিয়ে জল দিলেন মুখে। কেউ বলেন মৃগী আছে হয়তো, কেউ বলেন বোবায় ধরেছে। কিছুটা স্বাভাবিক হয়ে এলেও অনেকক্ষণ ওই মহিলা কথা বলতে পারছিলেন না। সেন্টারে ডিউটিতে থাকা একজন অফিসারকে ডাকা হলে তিনি ডাক্তারকে ডাকেন। ডাক্তার এসে তেমন কিছুই খুঁজে পান না। রেস্ট নিতে বলেন, বেশ কিছুদিন ট্রেনিং থেকে বিরতি নিতে বলেন। ঘুমের ওষুধ দিয়ে সেই দিন রাতে ঘুম পাড়ানো হয় ওই মহিলাকে। পরের দিন ওই মহিলা সুস্থ হয়ে উঠলে তাকে আগের রাতের ঘটনা জিজ্ঞেস করা হয়। উনি বলেন মাঝরাতে কিছু একটা ওনার অস্বস্তির কারণ হয়ে ওঠে। উনি উঠতে যাবেন, এমন সময় দেখেন ওনার বাচ্চার মাথার পাশে একটা কালো বোরকা পরা মহিলা বসে আছেন। উনি ভয় পেয়ে চিৎকার করতে যাওয়া মাত্রই ওই মহিলা ওনার গলা চেপে ধরেন। উনি নিজের গলার আশেপাশে ওই হাতের বন্ধনী ছাড়ানোর চেষ্টা করছিলেন। এই ঘটনার কিছুদিন পর হল ঘরে জ্বলতে থাকা একটা বাল্ব রাত হলেই কেটে যেত। বেশ কয়েকবার বদল করা হয়। ওই হল ঘরে থাকা প্রত্যেকেই এবার বেশ ভয় পেয়ে যান। এর সাথে প্যারালাল ভাবে আরেকটি ঘটনা চলতে থাকে ওই হল ঘরে, যা অনেকেই বলতে বারণ করেছিলেন ভয় পাওয়ার আশঙ্কা থাকার কারণেই। ট্রেনিং সেন্টারের ওই বিল্ডিং এর যেটা মেইন দরজা ছিল, সেখানে বেশ কিছু ফোর্সের লোক গার্ডে থাকতেন। তাদের মুখেই শোনা যায় মাঝে মাঝে গার্ডদের কেউ কেউ দেখেছেন এই বিল্ডিং এ রাত 1টা-1:30টার সময় একজন মহিলা কখনো কালো বোরকা, কখনো সাদা শাড়ি পরে বিল্ডিং এর নিচের করিডোরে হাঁটাহাঁটি করে। গার্ডরা কেউ ওই মহিলার কাছে যাওয়ার সাহস করেনি। এরপর এই ব্যাপারগুলো ওপরের মহলে জানানো হয়। তাদের মধ্যে একজন স্থানীয় গ্রাম থেকে মুসলিম পীর সাধককে আনেন, যিনি এসব ব্যাপারে বেশ দক্ষ। তিনি এসে সারা হল ঘরে হেঁটে কি সব গুঁড়ো মশলার মতো জিনিস ছড়িয়ে দেন।
অবশেষে ওই জানলার কাছে গিয়ে কিছু একটা বুঝে একটা কালো সুতো দিয়ে ওই জানলাটা বেঁধে দেন। যাওয়ার সময় বলে যান, এই ট্রেনিং সেন্টারের এই বিল্ডিংটার পাশে এক সময় স্থানীয় গ্রামের মানুষদের গড় দেওয়া হতো, পরে ওর পাশেই এই ট্রেনিং ক্যাম্প গড়ে তোলা হয়। যতটা পারলাম গুছিয়ে লেখার চেষ্টা করলাম। ফোনে টাইপ করার জন্য একটু কষ্টকর ছিল। ইন্ডিয়াতে আছি বলে আপনাদের স্টুডিওতে যাওয়া সম্ভব না। কলেজের হোস্টেলে আমার এক জুনিয়র আছে, অঙ্কিত গোস্বামী, কম্পিউটার সায়েন্স নিয়ে এই ইউনিভার্সিটিতেই ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। বাংলাদেশের রংপুরের বাসিন্দা। আপনাকে ঘটনা পাঠানোর জন্য বিশেষভাবে উৎসাহ দিয়েছে।